দর্শক, গতকালকের ভিডিও টিএমসি এমএলএ রহিম বক্সি, আব্দুর রহিম বক্সি মালদার, উনিও এই মিছিলে হেঁটেছেন। পাশ থেকে স্লোগান চলছে জয় শ্রীরাম, আর উনি হাঁটছেন সামনে। সত্যিই তৃণমূল কংগ্রেসের মধ্যে কত পরিবর্তন। ওনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওনার সামনে এই স্লোগান দেওয়া হতো তখন উনি বলতেন আমাকে গালি দেওয়া হচ্ছে, বলতেন না? আমি তো গতকালকে একটা ভিডিও দেখিয়েছি, পুরনো ভিডিও। জয় শ্রীরাম স্লোগান দিলে উনি ভাবতেন যে মানে গাল দেওয়া হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, খিস্তি দেওয়া হচ্ছে, এমনটাই ব্যাখ্যা করতেন। গালি দেওয়া, দর্শক, গালি দেওয়া, গাল দেওয়া, আমাদের এখানে অনেকে গাল দেওয়া কথাটাও বলেন, গাল, গালি, খিস্তি, যাই হোক। তো আজকে দেখতে পাচ্ছি যে আজকে মানে এটা গতকালকের ভিডিও, আব্দুর রহিম বক্সি, ইনিও খুব দাপুটে নেতা, অনেক বড় বড় ভাষণ দেন, অনেক বড় বড় মন্তব্য করেন, এবং এমন সব মন্তব্য করেন তাতে করে যারা সনাতনী হিন্দু রয়েছেন তারাও ক্ষুণ্ণ হন, ক্ষুণ্ণ হওয়ার মতো বক্তব্য রাখেন, ভাষণ দেন, হুঁশিয়ারি দেন। তো দেখছি যে উনি নিজেই গতকালকে এই মিছিলে হেঁটেছেন, তার মানে কতটা পরিবর্তন। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, চাপে পড়লে মানুষ, বলেন না, চাপে পড়ে বাপকে ডাকা। মানে এমন অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের যে আমরা এই সব দেখে অবাক হয়ে যাচ্ছি যে এতটা পরিবর্তন তৃণমূল কংগ্রেসের। রাম নবমী অনুষ্ঠান পালনে তো বাধা দেওয়ার কথা, সেই জায়গায় সমর্থনে পা মেলাচ্ছেন, হাঁটছেন, স্লোগান দিচ্ছেন, শুনছেন, হাততালি দিচ্ছেন। আগে বলছিলেন গালি, এখন হাততালি। সত্যি দর্শক, তৃণমূল কংগ্রেসকে এইভাবে এতটা পরিবর্তিত হতে কখনো দেখিনি। গতকাল গোটা বাংলা কার্যত রামময় ছিল, এবং রহিম বক্সিরাও হাঁটছেন, শওকত মোল্লা হাঁটছেন, আর অনেকে হাঁটছেন। ফলে দর্শক, এটুকু পরিষ্কার যে শুভেন্দু অধিকারীরা যে দাপটটা তৈরি করেছেন তাতে করে তৃণমূল কংগ্রেস এখন ব্যাকফুটে। তারা নতুন করে আর কোনো সংঘাতে যেতে চাইছে না বা পেরে উঠছে না, টক্কর নিচ্ছে না। এখন একই পথের পথিক হয়ে পাশে সুরে সুর মেলাচ্ছেন, পায়ে পা মেলাচ্ছেন। এতটাই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। পক্ষান্তরে যেটা বলার, যে তার মানে সনাতনী হিন্দুরা এতটাই ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন, এবার তৃণমূল কংগ্রেস ভয় পেতে শুরু করেছে যে সংঘাতে গিয়ে লাভ নেই, আরও সমস্যা, পাশে থাকো, সাথে থাকো, যদি সেখান থেকে কিছু আদায় করা যায়। আর সংঘাতে গেলে বাঁচার রাস্তাও নেই, সেটাও বলতে পারি। এখন যেভাবে সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন, গতকালকে যে দৃশ্য ফুটে উঠেছে গোটা বাংলা জুড়ে, গতকাল থেকে তৃণমূল কংগ্রেসের বুক ঢিপ 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 করছে, এটা নিশ্চিত দর্শক। এতটা ঐক্যবদ্ধ সনাতনী হিন্দু এর আগে কখনো দেখা যায়নি। আর এর আগে যতগুলো ভোট হয়েছে এমনি নর্মাল ভোট হয়েছে, সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করে ভোটে যাওয়া এটা কিন্তু হয়নি। এই প্রথম 26-এ যে ভোটটা হতে চলেছে সেখানে সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোটে তারা যাবেন। ফলে যে 4-5% ভোট শর্ট আছে বিজেপির শাসক বিরোধী, সেটা মেকআপ করতে খুব একটা সমস্যা হবে বলে তো মনে হচ্ছে না। আর গতকালকে যে পরিবেশ পেয়েছে সনাতনীরা, যে পরিবেশ দেখলেন গতকালকে, এক কথায় বলা যায় সাহস, উদ্যম অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তারা এবার ভাবতে শুরু করছেন আমরা কিন্তু এবার লড়তে পারবো। আগে একটা ভয় কাজ করতো, এবার কিন্তু আবার লড়তে পারবো, এবং শাসকও ব্যাকফুটে যেতে শুরু করেছে। এবার শাসক আবার নতুন করে কি আমদানি করবে সেটা অন্য বিষয়, সেটা দেখতে হবে, কিন্তু রুখেও দাঁড়াতে হবে, সাবধান থেকে দাঁড়াতে হবে। এই না যে একেবারে বলি হয়ে যাওয়াটা, সাবধান থেকে রুখে দাঁড়াতে হবে, সেই কাজটা করতে হবে। আর ভোট বাক্সে পুরোপুরি মানে প্রতিফলন ঘটাতে গেলে বিজেপিকে, মানে শুভেন্দু অধিকারীদেরকেও বুথ ভিত্তিক সংগঠন মজবুত করতে হবে। গতকাল যেটা তারা করেছেন সফল, শুভেন্দু অধিকারীরা 100% কেন, যদি তার বেশি পার্সেন্টেজ দেওয়া যেত সেটা দেওয়া যেত। পুরো সফল গতকালকের প্রোগ্রাম। ফলে এটা পাশ করে গেলেন শুভেন্দু অধিকারীরা ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে।
এবার ভোট বাক্সে প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে ধরুন যারা ভোট দিতে যাবেন বলে মনস্থির করছেন তাদের দিকে হয়তো ভোটটা দেবেন শুভেন্দু অধিকারীদের, মানে বিজেপিদের দিকে, কিন্তু সেই ভোটটা যাতে প্রতিফলন ঠিকঠাক হয় তার জন্য দলের কিছু ব্যবস্থাপনা প্রয়োজন রয়েছে। বুথভিত্তিক সংগঠন, বুথে বুথে এজেন্ট বসানো, ঠিকঠাক লোককে বসানো, পারচেস হয়ে যাওয়ার মতো লোক যেন না বুথে বসেন, বিক্রি হয়ে যাওয়ার মতো যেন না বসেন। তো এই রকম লোক ঠিক করে এখন থেকে শুভেন্দু অধিকারীদেরকে এজেন্ট বসানো কি হবে না হবে পুরো প্ল্যান করে ফেলতে হবে, মানে বিজেপিকে পুরো প্ল্যান করে ফেলতে হবে। মানুষের সাড়া আছে এটুকু প্রমাণিত হয়ে গেল, এবং এতটাই সাড়া যে তৃণমূল কংগ্রেস হেড ডাউন করে দিচ্ছে। সুতরাং সাড়া আছে, বা সাড়াটাকে ভোট বাক্সে প্রতিফলন ঘটাতে গেলে অনেক কিছু বিষয়ে নজর দিতে হয়। ভোটের দিনটা কিন্তু বিরাট ব্যাপার, ওয়ান ডে ম্যাচ, এত ভালো মানে মানে অভিজ্ঞতা হয়েছে, এই হয়েছে, যোগ্যতা আছে, সব ঠিক আছে, কিন্তু খেলার দিনে খেলতে হবে। সুতরাং সেটা যাতে ঠিকঠাকভাবে হয় তার প্ল্যানিংটা করতে হবে। শুধু আবেগে ভেসে থাকলে হবে না। এই যে রামনবমী করলাম, আমাদের প্রচুর লোক রাস্তাতে নেমেছেন, তৃণমূল কংগ্রেসও একেবারে মাথা নত করে তারাও পায় বা মিলাচ্ছেন, সুতরাং আমাদের দিকে সবাই সমান। এই যদি এইভাবে নিশ্চিন্তে ঘুমাই তাহলে আবার ওই ঘুমোতেই হবে। যদি ওই কালকের সাফল্যটা দেখে যে চুপ করে বসে যায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি বা চাঙ্গা যে বিষয়টা যদি সেটা না করে বিরোধী দল বিজেপি, তাহলে লাভ কিছু হবে না। ওই দেখনদারি ওই দেখাই শেষ, আবার রামনবমী করতে হবে, অ্যাকচুয়ালি ওই মানে ক্ষমতাতে আসা যাবে না, যেটা তারা বলে থাকেন রাম রাজ্য, সেটা হবে না, রাম নবমী পালন করে যাবেন। সুতরাং সিরিয়াস হতে হবে, সিরিয়াস হতে হবে। গতকালকে সাড়া মিলেছে, এবার আমরা ভোট বাক্সে কী করে মানে প্রতিফলন ঘটাবো সেটা করতে হবে, তবেই কিন্তু রেজাল্ট আসবে। তবে রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু গতকাল মিলে গেছে, রেজাল্ট আসার সম্ভাবনা গতকাল মিলে গেছে। এবার রেজাল্টটা বাস্তবে রূপায়িত করাটা একটা হচ্ছে বড় ফ্যাক্টর। আর একটা কথা, রামনবমী হচ্ছে, এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক বিষয়গুলোতেও মানে বিজেপির লোকেরা যুক্ত থাকছেন, এবং যুক্ত থাকার কারণ অবশ্যই পরিষ্কার, সেটা হচ্ছে যে মানে সনাতনী হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা। কিন্তু আরও যেসব ইস্যুগুলো সামনে আসছে তার মধ্যে এই যে চাকরিচ্যুত যে বিষয়টা, এটা কিন্তু একটা বিগ ইস্যু। এই ইস্যুতেই সরকারকে ফেলে দেওয়া যায়, এই ইস্যুটাতেই সরকারকে ফেলে দেওয়া যায়। কারণ 26,000 চাকরিচ্যুত বিষয়টা তো ওটা না, তার সঙ্গে 23 না 24 লাখ পরীক্ষা দিয়েছিলেন, তারা তো নিজেদেরকে বঞ্চিত বলেই তারা মনে করবেন, কারণ পরীক্ষাটাও ঠিক করে হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি রয়েছে। ফলে সেই 26 লাখের ব্যাপার, নতুন প্রজন্ম তারা আবার পরবর্তী সময় পরীক্ষা দিয়েছেন, তাদেরও নিয়োগ হচ্ছে না। আরও বেকার ছেলেমেয়েরা পড়াশোনা করছে, মানে যারা এখনও ধরুন কলেজ লেভেলে চলে এসছেন, হয়তো কিছুদিন পর বেকার হয়ে যাবেন, আরও তার নিচে যারা পড়ছেন। তো সবার কিন্তু একটা এই ইস্যুটা কিন্তু সবার জন্য, শুধু 26,000 ছেলে মেয়েদের জন্য না, এই ইস্যু বাংলার একটা শিক্ষিত সমাজের জন্য। আর শিক্ষিত সমাজ মানে তার গার্জেন যারা আছেন তারা যদি মানে পুঁথিগত শিক্ষাতে কম থাকেন তাদেরও জন্য। কারণ শিক্ষা একটা বড় সাবজেক্ট, দুটো সাবজেক্ট সবসময় জানবেন দর্শক, বড় 3টে সাবজেক্ট মূলত: শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা। আরও কিছু আছে, খাদ্য অবস্থা আছে, কিন্তু শিক্ষা স্বাস্থ্য একটা বড় সাবজেক্ট সমাজের অগ্রগতির ক্ষেত্রে। তার মধ্যে শিক্ষাটা যদি এইরকম টলে যায় তাহলে খুব মুশকিল। আর শিক্ষার সঙ্গে সমাজ পুরোপুরি জড়িত, ফলে এই যে ইস্যু, এটাকে যদি নিয়ে ঠিকভাবে এগোনো যায় গোটা সমাজকে টাচ করা যাবে, গোটা বাংলাকে টাচ করা যাবে। কারণ শিক্ষা মানে পরিবারের সঙ্গে মানে কোনো না কোনোভাবে জড়িত। হয়তো বললেন সবাই কি চাকরি করে না, চাকরি শুধু ভাবছেন কেন, শুধু চাকরি না, এই যে স্কুলে ধরুন চাকরি হারা হয়েছেন শিক্ষিকারা, তার জন্য আপনারা কেউ ভুগছেন না? আপনাদের ছেলেমেয়েরা স্কুলে পড়তে যাচ্ছে না, তারা ক্লাস করতে পারছে? আজকে স্কুলগুলোর কী অবস্থা, অযোগ্যদেরকে দিয়ে পড়ানো হয়েছে। আপনার ছেলেমেয়েরা কি শিখেছে, তারা কি করে দাঁড়াবে, তারা কি করে মানে কম্পিটিশন যখন হবে সেখানে তারা কি করে ফাইট করবে। সুতরাং শুধু যাদের চাকরি চলে গেছে দায় তারা বুঝবে, এই ভেবে যদি বসে থাকেন তাহলে বলো আপনারা সত্যিই মূর্খ যারা এটা ভেবে বসে রয়েছেন। শুধু শিক্ষক না, শিক্ষক সমাজের সঙ্গে পুরো সমাজ জড়িত, কারণ প্রত্যেকেরই ঘরে ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন তো আছে যারা স্কুলে পড়াশোনা করে। সুতরাং সবটাই কিন্তু যুক্ত, সুতরাং এটা একটা বড় ইস্যু, বিগ ইস্যু, এটাকে ক্যাচ করতে হবে। শুধু ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে থেমে থাকলে চলবে না। ওটা তো ঐক্যবদ্ধের বিষয়টা তো হয়েছে এবং হয়েও গেছে,
ওটা হয়েও গেছে যেটা করার। এবার এই যে ইস্যুগুলো, সামাজিক যে ইস্যুগুলো, সেগুলোকে ক্যাচ করতে হবে। কারণ আজকেই তো এই যে সব ইনডোর স্টেডিয়ামের সামনে সব ছবি, আজকেই তো ওখানে সব মারামারি হয়ে গেছে। মানে ওখানেও সব অযোগ্যরা ঢোকার চেষ্টা করছেন। যে মুখ্যমন্ত্রী যে কি আশ্বাস দেবেন না আজকে নেতাজি ইন্ডোরে, ওখানে অযোগ্যরাও সব ঢোকার চেষ্টা করছেন, যে অযোগ্যদের জন্য যোগ্যদেরও সর্বনাশ হয়ে গেছে। তো আজকে ওখানে পাস দেওয়া নেওয়াকে, মানে পাস কারা ঢুকবে সে পাস নিয়ে গণ্ডগোল হয়েছে। অযোগ্যরাও সব ওখানে ঢুকছেন। তো মুখ্যমন্ত্রী তো অযোগ্যদেরও তো চাকরি বাঁচাতে চান, সেটা তো আপনারা জানেন। ফলে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম তারাও তাদের অধিকার হিসেবে ধরে নিচ্ছেন। আর অধিকার হিসেবে ধরে নিচ্ছেন তারও কারণ থাকতে পারে, কারণ টাকা পয়সা দিয়ে চাকরি, এখন সেই টাকাটা করতে মানে তারা কী ভাবেন কে জানে, যে কালীঘাট পর্যন্ত টাকা পৌঁছে গেছে, সুতরাং আমাদেরও তো অধিকার আছে এই প্রোগ্রামে ঢোকার, সেই জায়গাতে হয়তো দাবি করছেন। তো সেখানে যোগ্য অযোগ্যদের মধ্যে একটা গণ্ডগোল লেগে গেছিলো আজকে। তো দেখা যাক মুখ্যমন্ত্রী আজকে ভাষণ দেবেন, কি দেন সেটা আমরা দেখব। তবে এটুকু বলতে পারি, যাই করুন না কেন সন্তুষ্ট হওয়ার মতো কিছু হবে না। ফলে এই ইস্যু সহজে কিন্তু নিববে না, বা এটা মুখ্যমন্ত্রী যা মন মানসিকতা, উনি সঠিক সমাধান করবেন বলে মনেও হয় না। উনি সব ওই থাকদামা ইত্যাদি দিয়ে চালিয়ে দেবেন। ওনার ভোট বৈতরণী পার হয়ে গেলেই উনি বেশ খুশি, আর ভোটের সময় কিছু ভাতা ঘোষণা করে দেবেন, ব্যাস খুশি। ফলে এই ইস্যু কিন্তু সহজে সমাধান হবে না। আর এই ইস্যুটাকে সমাধানের লক্ষ্যে যারা বিরোধী আছে, বিশেষ করে এখানে বিজেপি, তাদেরকে এগোতে হবে। এটা একটা বিগ ইস্যু। আবার বলছি, এই ইস্যুতেই সরকার পড়ে যায়, এই ইস্যুতেই সরকার পড়ে যায়। এই ইস্যুতে সরকার পড়েছে। তো ত্রিপুরাতে তো সরকার পড়ে গেছে এই ইস্যুতেই। মানে অনেক ইস্যু ছিল, তার মধ্যে এটা একটা বড় ইফেক্ট ফেলে দিয়েছিল শিক্ষিত সমাজকে, চাকরিতে দুর্নীতি। সুতরাং বড় ইস্যু, বিগ ইস্যু, এটাকেও ক্যাচ করতে হবে। ধর্মীয় ইস্যু তারা যেমন করছেন ঐক্যবদ্ধ করার জন্য, তেমনি এটা একটা বিগ ইস্যু, এই মুহূর্তে হট টপিক, হট ইস্যু। সমাধানের লক্ষ্যে এগিয়ে আর এইটাকে ক্যাচ করে এটাকেও এগোতে হবে, সামাজিক প্রোগ্রামগুলোকেও টাচ করতে হবে। তবেই কিন্তু সর্বস্তরের লোকজনেরা ঝুঁকবেন এই সরকারটাকে হটানোর ক্ষেত্রে বিজেপির দিকে, এটাও ভাবতে হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে। রহিম বক্সি তো হেঁটেছেন, আর যেটা বলছিলাম অন্যান্য ইস্যুগুলোকে কতটা টাচ করতে হবে, আপনাদের কি মত অবশ্যই বলবেন। দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।